ওপার বাংলার তদারকি সরকার মোহাম্মদ ইউনূস একটা যুদ্ধ জিগির তুলেছে এবং সরাসরি ভারতের সঙ্গে ডেফিনেটলি যুদ্ধ ঘোষণা এখনো না ঘটলেও বাংলাদেশের তদারকি সরকারের বিভিন্ন পদক্ষেপ এটাই জানান দিচ্ছে তারা ভারতের সঙ্গে আর কোনোভাবেই মিত্রতা নয়, বরঞ্চ ভারতকে তারা শত্রু দেশ হিসাবে চিহ্নিত করেছে। এবং এককালের চিরশত্রু দেশ পাকিস্তান, যে পাকিস্তানের হাতে দীর্ঘ বন্দির পর 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল, 53 বছর যার পূর্তি হলো, সেই বাংলাদেশ এখন পাকিস্তানকেই বন্ধু বলে মনে করছে। এর পেছনে কিন্তু গভীর রহস্য রয়েছে এবং এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ স্বতঃপ্রণোদিতভাবে এই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে কেউ বা কারুর চাপে এবং বৈদেশিক শক্তির কাছে মাথা নুইয়েই কিন্তু মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপ। কিন্তু সে যাই হোক, যে কূটনীতির ফলেই হোক না কেন আজকে যুদ্ধ জিগির তুলছে মোহাম্মদ ইউনূসের সরকার, সেখানে জেনে রাখা প্রয়োজন যে সত্যি এমন কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে ভারত ঠিক কতটা কঠিন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা অন্তত এটুকু সকলেই জেনে গিয়েছেন যে বাংলাদেশের সামরিক ক্ষমতা ভারতের তুলনায় একেবারেই নগণ্য, সেটা কার্যত একটা বাঘ এবং বেড়ালের গল্পের মতো। কিন্তু যে বাংলাদেশ আজকে পাকিস্তানকে নিজেদের বন্ধু দেশ হিসাবে ভাবছে, পাকিস্তানও কার্যত কিছুটা তোল্লাই দিচ্ছে এই বলে যে আমাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ হলে এই সমস্ত পরমাণু অস্ত্র তোমাদের দিয়ে আমরা সাহায্য করব। তাহলে সত্যি আমাদের দেখে নেওয়া যাক, এমন যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে আন্তর্জাতিক সমীক্ষা কি বলছে, ভারত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনাদের এর আগে বিগত দুটি পর্বে অনেক তথ্য দিয়েছি সামরিকভাবে কতটা শক্তিশালী, কিন্তু আজকে আপনাদের অনেক ডিটেলে তথ্য দেব। সরাসরি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক শক্তির মধ্যে কম্পেয়ার করে অন্তত বোঝানোর চেষ্টা করব যদি কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তার পরিণাম কি হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আজকে আমি ঠিক করেছি একেবারেই প্রমাণ দেখিয়ে প্রত্যেকটা কথা বলবো, তার কারণ হয়তো অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে যে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর ভিত্তি কি। আসুন আজকে আপনাদের প্রত্যেকটি প্রমাণ দেখিয়ে তবেই প্রত্যেকটি কথার বিশ্লেষণ করব। আপনাদের গ্লোবাল ফায়ার পাওয়ার বলে একটি সংস্থা রয়েছে, বিদেশি সংস্থা। তারা অ্যানালিসিস করে, প্রত্যেক বছর তারা অ্যানালিসিস করে গোটা বিশ্বের 145টা দেশের মধ্যে কোন দেশ কতটা শক্তিশালী সামরিক দিক থেকে। আর দেখুন, যদি আমি কম্পেয়ার করি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এদের সামরিক শক্তির যদি কম্পেয়ার করি তাহলে আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন, ভারতের র্যাঙ্ক হচ্ছে 4, 145টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 4। আর বাংলাদেশের র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের র্যাঙ্ক 37, 145টা দেশের মধ্যে। এবং যদি আমরা কম্পেয়ার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দিকে ভারত এগিয়ে, শুধুমাত্র জিওগ্রাফি বাদ দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, ম্যান পাওয়ারে দেখুন ভারতের দিকে রাইট চিহ্ন দেওয়া রয়েছে এবং বাংলাদেশের দিকে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। ম্যান পাওয়ার, এয়ার পাওয়ার, ল্যান্ড পাওয়ার, নেভাল পাওয়ার, ন্যাচারাল রিসোর্স, ফাইন্যান্সিয়াল, লজিস্টিক, এই প্রত্যেকটি ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে রয়েছে। অন্তত গ্লোবাল ফায়ার পাওয়ার সেই তথ্য দিচ্ছে এবং শুধুমাত্র এই জিওগ্রাফিক্যালি বাংলাদেশ এগিয়ে রয়েছে। আপনাদের মনে আসতেই পারে প্রশ্ন, তাহলে কোনো তো একটা দিকে বাংলাদেশ ভারতকে হারিয়েছে, কিন্তু এটা কি বলুন তো, কোন দিকে এগিয়ে আছে বলুন তো? যেদিকে কারুর কোনো হাত নেই, এটা প্রকৃতির দান বলতে পারেন, সেদিকেই শুধুমাত্র এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেন না, এই জিওগ্রাফি মানে হচ্ছে যে ভারতের সঙ্গে অন্যান্য দেশের কত কিলোমিটার বর্ডার রয়েছে আর বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের কত কিলোমিটার বর্ডার রয়েছে, সেটা স্থলপথে কিংবা জলপথে। যেহেতু ভারত বড় দেশ, তাই ভারতের বর্ডার অন্যান্য পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেশি। সেই কারণে কিন্তু এখানে বাংলাদেশকে অ্যাডভান্টেজিয়াস দেখানো হয়েছে, এর আর অন্য কারণ নেই। আপনাদের আরো একটা তথ্য দেখিয়ে আমি অন্য জায়গায় চলে যাব, সেটা হচ্ছে শুধু আপনাদের দেখাতে চাইবো ডিফেন্স বাজেট। শুধু আপনাদের এই তথ্যটুকুই দেখাবো। ডিফেন্স বাজেটে দেখুন ভারতের র্যাঙ্ক 4, আর সেখানে বিশ্বের মধ্যে ডিফেন্স বাজেটে বাংলাদেশের র্যাঙ্ক 43। এবং ভারত ডিফেন্স বাজেট অর্থাৎ এক বছরে ভারত $7,400 কোটি কিন্তু ভারত ইনভেস্ট করে তার ডিফেন্স বাজেট হিসাবে। $7,400 কোটি। সেখানে বাংলাদেশ কত ব্যবহার করে দেখতে পাচ্ছেন আপনারা, $695 কোটি তারা ডিফেন্স খাতে অন্তত এই বছরে তারা বিনিয়োগ করেছে। ভারত যেখানে করেছে $7,400 কোটি, সেখানে বাংলাদেশ করেছে মাত্র $695 কোটি। অর্থাৎ বাংলাদেশের বাজেটের থেকে ভারতের বাজেট
ডিফেন্স বাজেট 10 গুণের থেকেও বেশি। ব্যাস, আর কোনো তথ্য অন্তত দিচ্ছি না, তার কারণ আপনাদের বৃহত্তম জায়গায় নিয়ে যাব। যে বাংলাদেশ ভাবছে যে যুদ্ধের সময় পাকিস্তান তাদের হেল্প করবে, আসুন সরাসরি ভারতের সঙ্গে পাকিস্তানের একটু কম্পেয়ার করি সামরিক দিক থেকে কে কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন সামরিক দিক থেকে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স ভারতের হচ্ছে 0.1023, পাকিস্তানের পাওয়ার ইন্ডেক্স হচ্ছে 0.1711 এবং র্যাঙ্ক হচ্ছে ভারতের 4, যেমনটা বললাম প্রথমেই 145টি দেশের মধ্যে 4 নম্বর স্থানে রয়েছে ভারত। পাকিস্তান রয়েছে 9 নম্বর স্থানে 145-এর মধ্যে 9 নম্বরে। এবং এখানেও যদি কম্পেয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন ম্যান পাওয়ার, এয়ার পাওয়ার, নেভাল পাওয়ার, নেট রিসোর্স, ফাইন্যান্সিয়াল, লজিস্টিক, এই প্রত্যেকটি দিকে ভারত এগিয়ে রয়েছে। পাকিস্তান এগিয়ে রয়েছে দুটো দিকে, একটা হচ্ছে ল্যান্ড পাওয়ার, একটা হচ্ছে জিওগ্রাফি। কেন ল্যান্ড পাওয়ারে এগিয়ে রয়েছে আসবো আপনাদের সামনে, তার আগে বলে দিই কেন জিওগ্রাফিক্যালি পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে সেই তথ্যটা আপনাদের জানিয়ে দিই। দেখতেই পাচ্ছেন শেয়ার বর্ডার 145-এর মধ্যে ভারতের শেয়ার বর্ডারের স্থান হচ্ছে 131, সেখানে পাকিস্তানের স্থান 122, অর্থাৎ পাকিস্তান এগিয়ে রয়েছে। তার মানে হচ্ছে যে ভারতকে অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে কত কিলোমিটার শেয়ার করতে হয় বর্ডার, ভারতকে শেয়ার করতে হয় 13,888 কিলোমিটার, সেখানে পাকিস্তানকে মাত্র 7,257 কিলোমিটার তাদেরকে শেয়ার করতে হয়। এটা অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে পাকিস্তানের জন্য। এবং দ্বিতীয় হচ্ছে কোস্টাল লাইন, অর্থাৎ জলপথে। জলপথে ভারতের র্যাঙ্ক যেখানে 90, সেখানে পাকিস্তানের র্যাঙ্ক 43। কেন না, জলপথে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার রয়েছে 7,000 কিলোমিটার, সেখানে কোস্টাল লাইনে পাকিস্তানের সঙ্গে অন্যান্য দেশের সীমানা রয়েছে 1,046 কিলোমিটার। বুঝতেই পারছেন এই দুটো দিকেই, কোস্টাল লাইন এবং শেয়ার বর্ডার, দুটো দিকেই কিন্তু পাকিস্তান এগিয়ে রয়েছে বলেই ওই তথ্য ওখানে দেখানো হয়েছে। এবার আপনাদের যেটা বলবো যে বাংলাদেশের সঙ্গে ফাইন্যান্সিয়াল বাজেটের আমি কম্পেয়ার করলাম, তবে পাকিস্তানের সঙ্গে ফাইন্যান্সিয়াল বাজেট, ভারত এবং পাকিস্তানের ফাইন্যান্সিয়াল বাজেট এক বছরের তুলনা যদি করি, 2023-24-এর যদি তুলনা করি, দেখতেই পাচ্ছেন ডিফেন্স বাজেট ভারতের, যেমনটা আগেই বললাম বাংলাদেশের সময় $7,400 কোটি, সেটা হচ্ছে ভারতের ডিফেন্স বাজেট, যেটা গোটা পৃথিবীর তুলনায় সমস্ত দেশের নিরিখে 4 নম্বর স্থানে। আর পাকিস্তানের ডিফেন্স দেখুন, পাকিস্তান কিন্তু 9 নম্বর শক্তিধর দেশ হলেও তাদের ডিফেন্স বাজেট হচ্ছে 47। কেন না, তাদের ডিফেন্স বাজেট হচ্ছে বাংলাদেশের থেকেও কার্যত কিছুটা হলেও কম। তাদের ডিফেন্স বাজেট মাত্র $634 কোটি। যে দেশের অর্থনীতি পরিকাঠামো ভেঙে গিয়েছে, যে দেশের ডিফেন্স বাজেট ভারতের তুলনায় প্রায় 11-12 গুণ কম, সেই দেশ যদি এখনই পাল্লা দিতে না পারে, তাহলে দিনের পর দিন ভারত যখন ফাইন্যান্সিয়াল ভাবে স্ট্রং হচ্ছে, এখন গোটা বিশ্বের মধ্যে 5 নম্বর স্থানে রয়েছে, নরেন্দ্র মোদী বলেছেন তিনি গোটা বিশ্বের মধ্যে ভারতকে 3 নম্বর জায়গায় নিয়ে যাবে, সেখানে আগামী দিনে তো ভারতের ডিফেন্স বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়বে, সেখানে বাংলাদেশ পাকিস্তান তো পাত্তাই পাবে না। তাই তাদের একমাত্র কাজ হচ্ছে যে চীনকে বলা যে আমাদের সমস্ত রাস্তাঘাট, বন্দর সবকিছু তোমরা ব্যবহার করো, আর এর জন্য আমাদেরকে অস্ত্র সরবরাহ করতে হবে, যুদ্ধের সময় আমাদের সৈন্য পাঠিয়ে কিংবা অস্ত্র সরঞ্জাম পাঠিয়ে আমাদের সাহায্য করতে হবে। অর্থাৎ পরনির্ভরশীল দুটি দেশ তারা ভারতের মতো একটা স্বনির্ভর একটি দেশের সঙ্গে যুদ্ধ জিগির তোলার হিম্মত কোথা থেকে পায়, সেটা ভেবেই অবাক লাগে। আশা করি আপনাদের আরো কিছুটা ধৈর্য রয়েছে শোনার জন্য। যদি ধৈর্য থাকে তাহলে আরো ডিটেলে কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবার সরাসরি চলে যাব যে ভারত এবং পাকিস্তানের হাতে যা যা যুদ্ধ সামগ্রী রয়েছে তার একটা কম্পেয়ার আপনাদের সামনে করলেই বুঝতে পারবেন যে ভারত কতটা এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। দেখুন, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে ভারতের হাতে 264টি, পাকিস্তানের হাতে রয়েছে মাত্র 60টি। ফাইটার এয়ারক্রাফট রয়েছে ইন্ডিয়ার হাতে 606টি, পাকিস্তানের হাতে রয়েছে 387টি। টোটাল এয়ারক্রাফট যদি ভাবি তাহলে টোটাল এয়ারক্রাফট ভারতের হাতে রয়েছে 2296টি, পাকিস্তানের হাতে রয়েছে 1434টি। ভারতের হাতে হেলিকপ্টার রয়েছে 869টি, পাকিস্তানের হাতে হেলিকপ্টার রয়েছে 352টি। ব্যালিস্টিক এয়ারক্রাফট ক্যারিয়ার্স ইন্ডিয়ার হাতে রয়েছে 2টি, পাকিস্তানের হাতে 0। এটা হচ্ছে যে সাবমেরিনগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে, সেটা আপনাদের আগের পর্বেই বলেছি। ভারতের হাতে রয়েছে 2টো, আইএনএস আরিহান্ত
আর আইএনএস আরিঘাট, এই দুটো রয়েছে ভারতের হাতে। আর একটা তৈরি হচ্ছে আইএনএস আরিদামান। পাকিস্তানের হাতে কিন্তু একটাও সেই ধরনের ক্ষেপণাস্ত্র নেই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা সমুদ্র থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে। এই কারণেই পাকিস্তান কার্যত একদিকে কান্নাকাটি করছে, এখন আবার ব্ল্যাকমেল করতে শুরু করেছে তাদের বাবা চীনের কাছে, যে আমাদের বন্দর যদি ব্যবহার করতে হয় তাহলে তোমাদেরকে এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা ভারতের হাতে রয়েছে সেই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের দিতে হবে, তা না হলে আমাদের পোর্ট তোমাদের ব্যবহার করতে দেব না। সেটা আপনাদের একটা পর্বে শুনিয়েছিলাম। আসুন পরবর্তী পর্যায়ে চলে যাই। সাবমেরিনস, টোটাল সাবমেরিন ভারতের হাতে রয়েছে 18, পাকিস্তানের হাতে রয়েছে 8টি। নেভাল ফ্লিট, ইন্ডিয়ার হাতে রয়েছে 294টি, পাকিস্তানের হাতে রয়েছে 114টি। ভারতের হাতে ট্যাঙ্ক রয়েছে 4614টি, পাকিস্তানের হাতে ট্যাঙ্ক রয়েছে 3742টি। নিউক্লিয়ার বোম্ব, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা কিছুদিন আগেও ভারত পিছিয়ে ছিল, এখন কিছুটা হলেও ভারত এগিয়ে গেছে। ইন্ডিয়ার হাতে রয়েছে 172টি, পাকিস্তানের হাতে রয়েছে 170টি। এছাড়াও যদি মিলিটারি পাওয়ার অর্থাৎ সেনার কম্পেয়ার করি তাহলে ভারতের কাছে অ্যাক্টিভ সৈন্যবাহিনী রয়েছে প্রায় 12 লক্ষের কাছাকাছি, যেখানে পাকিস্তানের কাছে রয়েছে ওই 5 লক্ষের আশপাশে। কাজে সব দিক থেকে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে অন্তত 99% দিক থেকে প্রত্যেকটি ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে। বিশেষ করে আপনাদের প্রথমে যে তথ্যটা দিলাম যে এই গতি আরো ত্বরান্বিত হবে, তার কারণ ভারত যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হবে, স্বাবলম্বী হবে, ততই কিন্তু বাজেটে ডিফেন্সে বরাদ্দ বাড়বে। আর পাকিস্তানে এমনি সাধারণ মানুষ খেতে পারে না, তাও ওদের বাজেটের একটা বড় অংশ ডিফেন্স খাতে ব্যবহার করা হলেও সেটা ভারতের তুলনায় প্রায় 11-12 গুণ কম। এবং ভারত যদি আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত ধরে যদি সত্যি সত্যি অর্থনীতিতে গতিপ্রাপ্ত হয়ে বিশ্বের 3 নম্বর স্থানে পৌঁছে যায়, তাহলে এই যে 7,400 কোটির ডিফেন্স বাজেট যেটা আমরা দেখছি সেটা 1 লক্ষ কোটিতে পৌঁছে যেতে পারে আগামী দিনে। এবং বুঝতেই পারছেন এর ফলেই কিন্তু পাকিস্তান ভয় পেতে শুরু করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে 1 বছর 2 বছর নয়, 20 বা 30 বছরের পর কত ডিফারেন্সটা বেড়ে যাবে একটু কল্পনা করে দেখুন। তার কারণ ভারত যা করছে সেটা আত্মনির্ভরতার মধ্যে দিয়েই করছে, কারুর কাছে পায়ে ধরে নয়। আর পাকিস্তান যেটুকু করছে তারা যত নিজেরা করছে তার থেকেও বেশি কখনো আমেরিকার পা ধরে, কখনো রাশিয়া বা চীনের পা ধরে তারা সেই সমস্ত কাজ করছে। এবং যে ধরনের তারা ঋণ নিচ্ছে সেই ঋণ পর্যন্ত শোধ করার তাদের ক্ষমতা যদি না থাকে, তাহলে আগামী দিনে যারা আজকে যে সমস্ত দেশ তাদের অস্ত্র সাপ্লাই করতে তবুও রাজি হচ্ছে, তারাও তখন কিন্তু সেই পথ থেকে সরে আসতে পারে। তাই যে কোনো দেশকে ডিফেন্সে শক্তিশালী করতে গেলে প্রথম হতে হবে তাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী, যেই কাজটাই কিন্তু নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে ভারত করে যাচ্ছে। এবং আপনি বাংলাদেশের কথাই বলুন কিংবা পাকিস্তানের কথাই বলুন, দুটি দেশেই কিন্তু তথৈবচ মুদ্রাস্ফীতির হার, এমনিতেই সেখানকার সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফোড়ই, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যেভাবে লাগাম ছাড়া হয়ে গিয়েছে, সেখানে ডিফেন্স খাতে বরাদ্দ বাড়ানো তো দূরের কথা, বরঞ্চ তাদের বরাদ্দ কমিয়ে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কিছু পরিকল্পনা হয়তো নিতে হতে পারে। আর ঠিক উল্টো দিকে ভারতের কাছে সেই ক্ষমতা এখনো পর্যন্ত রয়েছে, যেখানে ভারত তৃতীয় বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেছে। সেই ভারতবর্ষ আগামী দিনে ডিফেন্স বাজেটকে আরো বেশি বাড়াতেই পারে। এমন একটা সময় চলে আসবে যেখানে পাকিস্তান বাংলাদেশের থেকে ডিফেন্স বাজেট ভারতের দ্বিগুণ পর্যন্ত হয়ে যেতে পারে। আর সেই দিন আজকে যে তথ্যগুলো আপনাদের দেখালাম, আজকে যে যুদ্ধ সরঞ্জামের কম্পারিজন আপনাদের সামনে করলাম, সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে অন্তত আমার আপনার সন্তান সন্ততিদের আমলে। তাই একেবারেই নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো চিন্তার করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যুদ্ধ কোনো কিছুর সমাধান হতে পারে না, সেই কারণেই ভারত প্রথমে কোনো যুদ্ধতে যাবে না, বারবার সে কথাই বলি। তবে মোহাম্মদ ইউনূসের প্রশাসন তাদের মৌলবাদীদের উস্কে দিয়ে যদি যুদ্ধ জিগির তোলে, তারা যদি মনে করে পাকিস্তানের সহযোগিতায় তারা ভারতকে রুখে দিতে পারবে, সেই কারণেই আজকের পর্বটা আপনাদের সামনে আনলাম যে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ পাকিস্তান এবং বাংলাদেশের দুজনের ডিফেন্স বাজেট যোগ করেও ভারতের থেকে সেটা প্রায় 7-8 গুণ কমই থাকবে। এমনকি অস্ত্রের পরিমাণ দুজনের যোগ করলেও সেটা ভারতের তুলনায় অনেকটাই কম থাকবে। তাই ভারতকে আক্রমণের কথা ভুলে যান, বরঞ্চ নিজেদের দেশের মধ্যে বিক্ষুব্ধ যে সমস্ত কিছু কিছু গোষ্ঠী উঠে আসছে তাদেরকে সামলানোর চেষ্টা করুন, মায়ানমারকে সামলানোর চেষ্টা করুন।
আর এ নিয়েই আপনাদের সামনে আরও একটি চমকপ্রদ তথ্য আনতে চলেছি। অবশ্যই চোখ রাখুন সিম্পল অ্যাজ এবিসির পর্দায়। এখনকার মতো এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।